ঠিক আছে। ওকে, নমস্কার, ডক্টর প্লাসের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিনন্দা। এবং এই যে ডক্টর প্লাসের অনুষ্ঠান, আপনারা প্রত্যেকেই জানেন যে ডক্টর প্লাসের অনুষ্ঠানে ডক্টর প্লাসের বিশেষজ্ঞ ডাক্তাররা আসেন এবং বিভিন্ন বিষয় কিন্তু আপনাদের টিপস দেন। এবং এরকম অনেক রোগ রয়েছে যেগুলো আগাম জানা আমাদের পক্ষে একেবারেই সম্ভব নয়, সেটা আমিও এখানে বসে জানতে পারি এবং আমারও অনেক উপকার হয়, আশা করি আপনাদেরও হয়। এবং ডক্টর প্লাসে এখন অনেক অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে প্রচুর আধুনিক চিকিৎসা কিন্তু হয়ে থাকে, এটা আপনারা জানেন সকলেই। তবে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব হতে পারে আপনাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ, তার কারণ এখনকার দিনে এই সমস্যাটা অনেকের। কারণ আমরা খাওয়ার সময় একেবারেই মাথায় রাখি না যে আমাদের কতটা খাওয়া প্রয়োজন। কারণ কোনো অনুষ্ঠান বাড়ি হোক বা যে কোনো অকেশনে খাওয়া, মানে আমরা বাঙালি তো খেতে আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি। সেক্ষেত্রে এই যে খাওয়ার পরবর্তী পরিস্থিতি যেটা হয়, মানে এই যে ওজন বৃদ্ধি, যেটা অত্যন্ত চিন্তার একটা বিষয়। খাওয়ার সময় তো আমরা মনে রাখি না, কিন্তু এই যে ওজন কমানো নিয়ে আমাদের যে একাধিক চিন্তা ভাবনা, অনেকে এরকম হয় সাপ্লিমেন্ট নেয় এবং মডার্ন ট্রিটমেন্টে অনেক রকম সাপ্লিমেন্ট বা কিছু মেডিসিনস যেগুলো একাধিক সাইড এফেক্টসও রয়েছে। তবে আয়ুর্বেদিক মতে কি চিকিৎসা রয়েছে? আর একটা জিনিস আমি বলে রাখবো যে আপনারা জানেন যে আয়ুর্বেদিক মতে একটা বিষয় রয়েছে পঞ্চকর্মা থেরাপি, এবং এই বিষয়টা কতটা প্রাসঙ্গিক এবং এই বিষয়টা অর্থাৎ এই থেরাপির মাধ্যমে কতটা ইজিলি উইদাউট এনি সাইড এফেক্টস আপনি কিভাবে আপনার ওজনকে ঠিক রাখতে পারবেন এবং তার পাশাপাশি যদি ওজন খুব বেশি হয়ে যায় সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, মূলত আজকে এই বিষয়ে আলোচনা করব। এবং আজকে এই নিয়ে যিনি আলোচনা করবেন, যিনি এক্সপার্ট রয়েছেন আমাদের সঙ্গে, ডক্টর তুহিন শুভ্র তালুকদার, আয়ুর্বেদাচার্য। ডক্টরকে অনেক অনেক স্বাগত জানাবো। আমি অনুষ্ঠানে ঢুকবো তার আগে বলবো যে এই অনুষ্ঠান যাদের নিত্য পছন্দের একটি অনুষ্ঠান, সব সময় চাইলে যদি অনুষ্ঠানটা চান আপনারা দেখবেন, তার জন্য কি করতে হবে? হাতে রয়েছে ফোন, আর ফোনে রয়েছে ইউটিউবে গিয়ে সার্চ করুন CTVN AKT+। দেখুন এই মুহূর্তে চলে আসছে পাশে, এবং এই মুহূর্তে কিন্তু লাইভ স্ট্রিমিংও চলছে। এবং কি করে পরবর্তীকালে অনুষ্ঠানটা দেখবেন তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এবারে আমি আলোচনায় আসি, কারণ আজকের যে বিষয় আপনাদের শুরুতেই বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যাদের ওয়েট খুব বেশি তাদের জন্য আমার মনে হয় অনেকটাই সাহায্য করবে আজকের যেই সমস্ত বিষয়ে ডক্টর সাজেশনস দেবেন। আচ্ছা, প্রথমেই প্রশ্ন রাখবো, ওজন কমানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি বলে আপনি মনে করেন? দেখুন, ওজন কমানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে সুস্থ জীবনযাপন। লাইফস্টাইল যদি আমরা ঠিকঠাক রাখতে পারি তাহলে রোগ আমাদের শরীরে আসবে না। দেখুন, যেহেতু আমরা আজকাল বেশি ফাস্টফুড খেয়ে ফেলছি, বেশি লাইফস্টাইলটা যেহেতু ঠিকঠাক থাকছে না, ঘুমের গন্ডগোল থাকছে, আজকাল প্রচুর লোক হচ্ছে গিয়ে নাইট শিফট করছে, এই সব কারণের জন্য শরীরের মধ্যে নানান কমপ্লিকেশান চলে আসতে থাকে। এর ফলে আমাদের বডি ওয়েট বেড়ে যেতে থাকে। আমাদের খাওয়া দাওয়াটা বিশেষ করে, যেরকম আমরা কি করি, দুপুরবেলা ঠিকঠাক খাওয়া দাওয়া না করে রাতের দিকে বেশি খাওয়া দাওয়ার, যেমন অনুষ্ঠান বাড়িতে যেমন রাতের দিকে অনুষ্ঠান বাড়িগুলো বেশি থাকে, তার ফলে কি হয়, দুপুরের বেলা আমাদের হজম শক্তি অনেক বেশি থাকে, তার ফলে আমাদের হজম ক্ষমতা বেশি থাকায় খাদ্য পরিপাক আমরা দুপুরবেলা ভালো করতে পারি। কিন্তু যেহেতু রাতের বেলা যেহেতু সিক্রেশনগুলো ভালো হয় না, লিভার সিক্রেশনগুলো ভালো হয় না, তার ফলে হজমের গন্ডগোল দেখা যায়। খাদ্য যদি পরিপাক ঠিক করে না হয় তাহলে আমাদের মলমূত্রও ঠিকভাবে কাজ করে না, যে ত্যাগ করাটা ঠিকঠাক হয় না। তার ফলে কি হয়, শরীরের মাউথ টু রেকটাম যে আমাদের যে চ্যানেলটা পুরোটাই গন্ডগোল হয়ে যায়, তার ফলে শরীরের নানান কমপ্লিকেশন আসতে শুরু করে। আচ্ছা, এর থেকেই মোটা হয়ে যাওয়ার ব্যাপারটা চলে আসে। আচ্ছা, এবারে আমি জাস্ট জানতে চাইবো যে ওজন বৃদ্ধি তো আমরা বুঝলাম, কিন্তু আমাদের কি ভুল বা কি কারণ রয়েছে ওজন বৃদ্ধি হওয়ার জন্য? এই দিনচর্যা, রাত্রিচর্যা, যেটা বললাম যে খাওয়া দাওয়া ঠিক মতো না করা, ঘুম ঠিক মতো না হওয়া ইত্যাদি কারণেই মেন ফ্যাক্টর। এছাড়াও নানান আরও কমপ্লিকেশন, যেমন নানান রোগের জন্য ওজন বৃদ্ধি হয়ে যেতে পারে। তো এর ফলে এটা আমরা বুঝতে পারবো। আগের দিনও আমি একটা প্রোগ্রামে ছিলাম যেখানে হচ্ছে ওই ওজন বৃদ্ধি নিয়েই কথা বলা হয়েছিল, সেখানে আমি BMI সম্পর্কে একটা কথা বলেছিলাম। তো সেইটা দেখে আমরা বুঝতে পারি যে কি ওভারওয়েট না নর্মালের মধ্যে আছে। তো সেটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে মানে ওজন, মানে ওই বিষয়টা একটু যদি হালকা এক্সপ্লেন করেন আজকে। BMI অর্থাৎ হচ্ছে গিয়ে বডি মাস ইন্ডেক্স। আচ্ছা, এখানে এখন তো ইন্টারনেটের যুগ, খুব সহজেই ইন্টারনেটের মাধ্যমে আমরা এটা পেয়ে যেতে পারি, যে BMI ইন্ডেক্স লিখে সার্চ করলেই আমরা পেয়ে যাব যে সেখানে হাইট এবং ওয়েট আমরা যদি ইনপুট করি তাহলেই ওখান থেকে আমাদের BMI রেশিওটা দিয়ে দেয়।
সেখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা ওভারওয়েট না নর্মাল ওয়েটের মধ্যে আছি। আচ্ছা, আপনার মতে স্বাস্থ্যকর ডায়েট কি হতে পারে? স্বাস্থ্যকর ডায়েট সেটাই যেটা হচ্ছে আমাদের হজম করতে, আমরা ঠিকঠাকভাবে হজম করতে পারবো। যেমন ধরুন বেশি শাকসবজি জাতীয় খাদ্যদ্রব্য, যেমন কম তেল মশলা দিয়ে রান্না, যেখানে আমাদের গ্যাস অ্যাসিডিটি এই সমস্যাগুলো আসবে না যে খাবার খেলে, এবং সবচেয়ে বড় কথা সময় মতো খাওয়া। আচ্ছা, সেটা আপনি কি মনে করছেন, মানে কোন টাইম থেকে কোন টাইম অবধি কতটা আমাদের খাওয়া প্রয়োজন? দুপুরবেলার দিকে আমাদের বেশি করে খাওয়া উচিত, মানে যে হেভি খাওয়াটা আমরা সারাদিনের মধ্যে যে খাবারটা খাই সেটা আমাদের দুপুরেই করা উচিত। আচ্ছা, এবং কারণ সেই সময় সূর্য আমাদের মাথার উপরে থাকে। আচ্ছা, তো তখন সুবিধে কি হয়, আমাদের পিত্তের কার্যক্ষমতা বেশি থাকে, ফলে লিভার এর সিক্রেশনগুলো খুব ভালো হয়, ফলে হজম খুব ভালো হয়। এবং যত সন্ধ্যের পর থেকে আমাদের পিত্তের ক্ষমতা কমতে থাকে, সন্ধ্যের পর থেকে সেই সময় যদি আমরা হেভি খাওয়া দাওয়া করি সেগুলো আমাদের শরীর হজম করতে পারে না, তার ফলে কি হয় সেই পুষ্টিগুণটা আমাদের শরীরে ঢোকে না, ফলে সেগুলো ফ্যাট আকারে শরীরের মধ্যে জমে যেতে থাকে। তো এইভাবে বডি ওয়েটটা আমরা গেইন করতে শুরু করি। আচ্ছা, মানে এই ধরনের ওজন বৃদ্ধি নিয়ে প্রচুর পেশেন্ট নিশ্চয়ই আপনার কাছে এসেছে। হ্যাঁ, অবশ্যই। এবং সেক্ষেত্রে আপনি কোন জিনিসটা বেশি দেখেছেন, মানে ওজন কমানোর সময় যেই ভুলগুলো প্রচুর মানুষ করে কি কি সেরকম হতে পারে, মানে কি কি ভুল যেগুলো সাধারণ মানুষ করে থাকে আপনার মতে? দেখুন, ঠিকমতো ওষুধ খাওয়াটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ওষুধ খাওয়া মানে? মেডিসিন। আচ্ছা, মানে কি বিষয়, ওজন কমানোর জন্য? হ্যাঁ, আয়ুর্বেদিক মেডিসিন। মানে দেখুন, ওজন কমাতে গেলে আমি শুধু ওজন কমানোরই মেডিসিন খাবো আর কোনো মেডিসিন খাবো না, এটা কিন্তু না। আমাদের শরীরের প্রত্যেকটা সিস্টেমের সাথে কানেক্টেড, ঠিক আছে? আচ্ছা, মানে ধরুন সে আয়ুর্বেদ ট্রিটমেন্ট নেওয়া শুরু করেনি, সেক্ষেত্রে তার আগে মানে বাড়িতেই বিভিন্ন রকম মোবাইল দেখে একাধিক ভুল পদক্ষেপ অনেকেই নিয়ে থাকে, তো সেই কি পদক্ষেপগুলো নেওয়া উচিত নয়, বা সেই ভুলগুলো আপনার কোনো পেশেন্ট নিয়েছে যেটা আপনি সচেতন করতে চান দর্শকদের? দেখুন, সেইভাবে বলার থেকে বেশি ভালো হবে কি কি করলে সে ভালো থাকবে, এই বিষয়টা নিয়ে কথা বললে আমার মনে হয় বেশি ভালো হবে। যেমন ধরুন, ওষুধ খাওয়ার দরকার নেই, শুরুতেই আমরা যদি যে নিয়মটা বললাম যে খাওয়া দাওয়ার নিয়ম, যে টাইমলি খাওয়া দাওয়া, এবং ধরুন সকাল থেকে যদি ধরা হয় তাহলে সবচেয়ে ভালো হচ্ছে শুরুতে সকালে উঠে স্নান করা। আচ্ছা, স্নান করে আপনার প্রথম কাজ হচ্ছে 1 গ্লাস জল খাওয়া। আচ্ছা, মানে ঘুম থেকে উঠে স্নান করে তারপর প্রথমে পায়খানা বাথরুম শেষ করে স্নান করে নেওয়া, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ দিনের। আচ্ছা, জলটা কি গরম জল বা নর্মাল জল? স্নানের জন্য না, খাওয়ার জন্য? খাওয়ার জন্য নর্মাল জল। আচ্ছা, মানে অনেক জায়গায় শোনা গিয়েছে যে ওয়ার্ম ওয়াটার একটু সকালে একদম এমটি স্টমাকে খুব প্রয়োজন বা খাওয়া ভালো, তাহলে নর্মাল জল খাওয়া যেতে পারে। সেটা বলে পায়খানা যাতে অনেকের পরিষ্কার হয় না, তাদের জন্য বলে যে গরম জলটা খেলে তাদের একটু প্রেশারটা যাতে আসে। মানে আমি ওভারঅলই বলছি, মানে ওই একটা বিষয় তো আরেকটা বিষয়ের সাথে কানেক্টেড। আমার যদি ক্লিয়ার না হয় সকালে কিছু, পেট পরিষ্কার না হয়, সেক্ষেত্রে ওজন বৃদ্ধি সেটাও কি একটা কারণ নিশ্চয়ই? হ্যাঁ, সিস্টেমের তো গন্ডগোল হয়ে যাচ্ছে। দেখুন, কেউ যদি সকালবেলা ল্যাট্রিন তার পরিষ্কার না হয়, তার শরীরে তো সেটা জমে রয়ে গেল না, ফলে সেটা একটা অবস্ট্রাকশন তৈরি করবে শরীরের জন্য। তখন তার শরীরে সেটার থেকে আরেকটা ডিফর্মিটি চলে আসবে। যেমন যাদের পায়খানা পরিষ্কার হবে না তাদের হজমেরও গন্ডগোল থাকবে, তো এর সাথে লিভারের গন্ডগোলটা চলে আসছে, তাহলে তারপর লিভারের থেকে আরও গন্ডগোলগুলো পরপর চলে আসতে থাকবে। যেমন স্কিন ডিজিজও যেমন লিভারের সাথে কানেক্টেড, যেমন পাইলস যেমন লিভারের সাথে কানেক্টেড। অধিকাংশ ক্ষেত্রেই লিভার দেখা যায় যে লিভার খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে, তার ফলে আমাদের লিভারকে গার্ড দেওয়া অত্যন্ত জরুরি প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই। তাহলে আপনি কি সাজেস্ট করবেন সকালে উঠে? প্রথমে আপনাকে পায়খানা বাথরুম সেরে স্নান করতে হবে। স্নানের আগে নাকে, কানে, নাভিতে এবং পায়ের তলায় সরষের তেল দিয়ে তারপরে স্নান করতে হবে। স্নান করতে হবে সবসময় বসে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এখনকার দিনে তো মানে এটা এখন আর হয় না, কিন্তু চেষ্টা করতে হবে আমাদেরকে যে বসে চান করতে হবে। আচ্ছা, তাহলে কি কি মানে সুফল রয়েছে? বসে চান করার সবচেয়ে সুফল রয়েছে আমাদের যে মাউথ টু রেকটাম যেটা বললাম, আমরা যখন দাঁড়িয়ে চান করি তখন রেকটাম আমাদের ভেজে না। আচ্ছা, এবং আমরা জানি যে রেকটাম হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে উষ্ণতম অংশ, ঠিক আছে? তো এই অংশটাকে আমাদের ভেজানো সবচেয়ে জরুরি, যেটার জন্য আমাদের বসে স্নান করা অত্যাবশ্যকীয়। এরপর উঠে স্নান করে জল খেতে হবে, তার কারণ হচ্ছে আমরা শরীরটাকে বাইরে থেকে ঠান্ডা করলাম স্নান করে, কিন্তু আমাদেরকে ভেতরটা কিন্তু আমাদের
যে আমরা শীতকালে যখন দেখবেন মুখ থেকে বাষ্প জাতীয় একটা জিনিস হ্যাঁ হ্যাঁ বের একদম, হয়, একদম তো সেরকমই শরীরের ভেতর যে উষ্ণ বায়ুগুলো ওরকম বাষ্প আকারে শরীরের মধ্যে জমে আচ্ছা। থাকছে। আমরা যখন একটা নর্মাল জল খাচ্ছি সেগুলো কনডেন্স ওয়াটার হয়ে আমাদের প্রস্রাবের সাথে বেরিয়ে যাচ্ছে, তার ফলে এটাও একটা শরীরকে শুদ্ধিকরণের মধ্যে পড়ে। আচ্ছা আচ্ছা যখন শুদ্ধিকরণের কথাই বললাম তখন বলা যেতে পারে যে পঞ্চকর্ম থেরাপি হচ্ছে আয়ুর্বেদের প্রচণ্ড একটা কার্যকরী শুদ্ধিকরণ পদ্ধতি। আচ্ছা শরীরকে যেমন পঞ্চকর্মর কথা যখন বললাম, পঞ্চকর্ম হচ্ছে আমাদের বমন, বিরোচন, বস্তি, নস্য, রক্তমোক্ষণ। এই আচ্ছা। পাঁচটাকে একসাথে বলা হয়, পাঁচটা প্রক্রিয়াকে একসাথে আচ্ছা। বলা হয় পঞ্চকর্ম। বেশ। এই প্রত্যেকটাই আমাদের শরীরের যত যা টক্সিসিটি রয়েছে শরীরের মধ্যে, যে আমরা যে ধুলো বালি চারপাশে নানান যে খাওয়া দাওয়ার মধ্যেও যত যা ভেজাল যত যা কিছু একদম, রয়েছে, একদম। তো সেগুলো যে শরীরে জমছে সেগুলো শরীর থেকে বার করে দেওয়ার জন্যই পঞ্চকর্ম থেরাপি হচ্ছে প্রচণ্ড কার্যকর। এবং এই যে ওজন কমানোর ব্যাপারেও পঞ্চকর্ম থেরাপি খুবই হেল্পফুল। আচ্ছা, অবশ্যই আমি এই নিয়ে একটা প্রশ্ন রাখবো যে হ্যাঁ। এই যে আপনি পঞ্চকর্মা থেরাপির বললেন বা আয়ুর্বেদের মধ্যে যে থেরাপি রয়েছে পঞ্চকর্মা থেরাপি, সেক্ষেত্রে মানুষ ওজন কমানোর জন্য কেন আয়ুর্বেদের হাত ধরবে বা পঞ্চকর্মা থেরাপি কেন নেবে? কি কি ফ্যাসিলিটিস রয়েছে বা কি কি সুবিধে রয়েছে যেটা অন্য কোনো ট্রিটমেন্টে নেই? মানে স্পেশাল বিষয়গুলো কি কি? দেখুন, আয়ুর্বেদ হচ্ছে একদম গোড়ার থেকে ব্যাপারটাকে ট্রিটমেন্ট করার চেষ্টা করে। আচ্ছা। আমাদের এইভাবে বলতে গেলে আমাদের শরীরে বায়ু, পিত্ত, কফ হচ্ছে গিয়ে মানদণ্ড হিসেবে ধরা হয় আয়ুর্বেদের শরীরের। তো এই শরীরে যখন কোনো রোগ হয় বলা হয় কি যে বায়ু, পিত্ত, কফ ডিসব্যালেন্স হয়েছে। আচ্ছা। আমাদের 33% করে যদি আমরা অ্যাভারেজে একটা হিসেব করতে যাই তো 33% করে থাকা উচিত। আচ্ছা। কিন্তু আমাদের যে পরিবেশের মধ্যে আমরা বড় হচ্ছি, যেসব এই যে নানান দূষণের মধ্যে দিয়ে সারাদিন যাচ্ছে, তো আমাদের এটা 33% করে থাকে না। একদম আইডিয়াল মানুষের 33 করে থাকার কথা, কিন্তু আচ্ছা। কারুর থাকে না। তো এই যে ব্যালেন্সটা যে ভেঙে যায় তার ফলে আমাদের শরীরে নানান রোগ আসে। তো পঞ্চকর্ম থেরাপির মাধ্যমে আমরা এটাকে আবার ব্যালেন্সটা ফিরিয়ে আনতে পারি। মানে কি কারণে ওজন বৃদ্ধি হচ্ছে সেই কারণ অবধি পৌঁছানো যাবে? হ্যাঁ, আচ্ছা, তারপর? যেমন পঞ্চকর্ম থেরাপির মাধ্যমে আমরা প্রথমে শুদ্ধিকরণ, মানে শরীরে যত যা টক্সিক আছে সেগুলো আমরা যদি বার করে দিতে পারি তাহলে শরীর তার আগের ছন্দে ফিরে আসতে পারবে। আচ্ছা, বেশ, আমি আরো জানবো বিষয়ে। একটা ফোন রয়েছে, আমি ফোন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? সোনালি আর ভবানীপুর। ভবানীপুর থেকে। আচ্ছা, আমার বলুন। আমার 80-র ওপরে বয়স। আমি বড্ড অ্যাসিডিটি হয়, অ্যাসিডিটি মানে গ্যাস হয়, পেটে স্পেশালি বিকেলের দিকে, সন্ধ্যের দিকে খুব হয়। আচ্ছা, আর ওয়েট লস করছি তো আমি সবসময় ভাবি যে খাবারের মধ্যে থেকে অল্প একটু খাবার একদম ইচ্ছে থাকে না, খাবারের মধ্যে থেকে অল্প খাবারের মধ্যে পুষ্টি কি করে পাবো, আচ্ছা, ওইটাই আচ্ছা। আমার প্রশ্ন। বেশ, আর আমি তো ওয়েট লস করছি, মানে আর দুর্বল অল্প হয়ে পরিমাণ খাবার খেয়ে কি করে আপনি ওজন কমাবেন, তাই তো? ওজন বাড়াবো। আচ্ছা, ওজন বাড়াবেন আপনি? হ্যাঁ। আচ্ছা, মানে কি কি পুষ্টিকর খাদ্য রাখতে পারেন আপনার খাবারের তালিকায় অল্পর মধ্যে? অল্পর মধ্যে কি করে আমি পুষ্টিকর খাবারটা পাবো এবং ওজন বৃদ্ধি করবেন? আর বড্ড দুর্বল হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 80-র ওপরে, 80-র ওপর আপনার বয়স। বেশ, 82। বলুন। দেখুন, আপনি তো 80-র ওপর বয়স, তো আপনার খুব বেশি অ্যাসিডিটি হচ্ছে, গ্যাস হচ্ছে, তো এটা কমানোর জন্য তো আপনাকে ওষুধ খেতে হতে পারে। এবং ওষুধ ছাড়া আমি ঘরোয়া পদ্ধতি বলি যে খাবারের সাথে আপনি গোলমরিচ খাওয়াটা স্টার্ট করুন। সকালবেলা যখন ব্রেকফাস্ট করছেন 6টা গোলমরিচ খান, দুপুরে যখন লাঞ্চ করছেন তার সাথে 6টা গোলমরিচ খান, এবং রাতে যখন ডিনার করছেন তার সাথেও 6টা গোলমরিচ খান। এবং খাবারের পরে ধনে ভাজা খাওয়ার চেষ্টা করুন। এগুলো করলে তাহলে দেখবেন আপনার অ্যাসিডিটি, গ্যাস, এই যে সমস্যাগুলো বলছেন এগুলো আগের থেকে কম হবে। কিন্তু এগুলো মেডিসিন তো না, এগুলো হচ্ছে একটা সাপোর্ট বলা যেতে পারে। আচ্ছা, আর উনি তার সঙ্গে আরেকটা বিষয় বললেন যে অল্প সংখ্যক খাবার কিন্তু সেটা পুষ্টিকর হবে যাতে ওনার ওজনটা বৃদ্ধি হয়। উনি খুব দুর্বল, এই দুর্বলতা কাটানোর জন্য উনি কি করবেন? দেখুন, বয়সটা তো ওনার অনেক বেশি, একদম। তো এখন তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একটু দুর্বল আছে। তো এই অবস্থায় উনি তার মধ্যে ওনার গ্যাস, অ্যাসিডিটি হচ্ছে বলছেন, তো তার মানে ওনার লিভার ফাংশন ভালো নেই। তার হ্যাঁ। ফলে ওনাকে প্রয়োজন এখন একটা লিভারের ওষুধ খাওয়ানো এবং একটা
শক্তিবর্ধক, যেহেতু দুর্বল মনে করছেন, তো আচ্ছা। আয়ুর্বেদে এরকম অনেক ওষুধ আছে। আচ্ছা, তো এগুলো কিন্তু উনি যেটা চাইছেন যে ওয়েট গেইন করতে অল্প খাবার খেয়ে, কিন্তু এইভাবে হবে না, তাহলে ওনাকে কি প্রসেস? পরিমিত খাবারই খেতে হবে যতটা তার প্রয়োজন। এই যে এটা একটা ভুল ধারণা যে কম, সেটার মধ্যে তিনি কি কি রাখতে পারেন? যেহেতু ওনার অনেকটা বয়স বেশি, Exactly. তো ওনাকে হালকা খাবারই খেতে হবে। আচ্ছা, যেমন ধরুন বেশি মাছ মাংস খাওয়া ওনার পক্ষে এখন উচিত হবে না, তবুও মাছটা খেতে হবে যেহেতু প্রোটিনের দরকার শরীরে। আচ্ছা। এছাড়া উনি ডাল জাতীয় খাবার বেশি করে খান, বিশেষ করে শাকসবজি খান। ওনার তো হচ্ছে অ্যাসিডিটির সমস্যাটা হচ্ছে, তার মানে কি উনি যে তেলটা ব্যবহার করছেন উনি বেশি রিচ খাওয়া দাওয়াটা হয়ে যাচ্ছে ওনার, ওনাকে খেতে হবে একদম লাইট খাওয়া দাওয়া। এটা করলে তবে হচ্ছে গিয়ে ওনার যে মেন সমস্যা অ্যাসিডিটি এইগুলো কমবে, এবং যখন তার হজমের শক্তিটা বেড়ে যাবে, লিভারের কাজটা যখন তার ভালোভাবে হওয়া শুরু হবে, তখন তার দুর্বলতাটাও আস্তে আস্তে কেটে যাবে। এই দুর্বলতার কারণ হচ্ছে গিয়ে ঠিকঠাক হজম না হওয়া, ফলে যে পুষ্টিটা ওনার শরীরে যাওয়ার কথা, যতটা খাবারই উনি এখন খাচ্ছেন সেটা সবটা যাচ্ছে না। তার আচ্ছা। ফলে, এবং উনি যদি দেখা হয় ওনাকে, দেখা যাবে যে ওনার পায়খানাও পরিষ্কার হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, তো দেখুন এই সবটা এইভাবে ফোনের মাধ্যমেও বলা সম্ভব না। একেবারেই আমরা তাই। চিকিৎসাটা করি হচ্ছে নাড়ি ধরে, আমরা মানুষের নাড়ি ধরে, এই যে তখন বললাম না বায়ুপিত্ত কফ, একদমই। হ্যাঁ, এইটা আমরা নাড়ি ধরে বোঝার চেষ্টা করি যে তার কন্ডিশনটা কিরম আছে, সেটা দেখে তবে আমরা তার ট্রিটমেন্টটা পরবর্তীতে এগিয়ে নিয়ে যেতে পারি। আচ্ছা। এবং শুধু ওয়েট লসের ক্ষেত্রেই যে পঞ্চকর্ম আমি বললাম যে গুরুত্বপূর্ণ, এরকম নয়, ওয়েট গেইনের ক্ষেত্রেও Okay. পঞ্চকর্ম খুব উপকারী। আচ্ছা, বেশ, আমি এই বিষয়ে যাব, যে বিষয়ে আমরা মূলত হ্যাঁ, আলোচনা করছিলাম, যে ওয়েট কমানোর জন্য যাদের একাধিক সমস্যা রয়েছে, যার মানে যে সমস্যার জন্য ওয়েট বৃদ্ধি হচ্ছে, ওজন বৃদ্ধি হচ্ছে, তো কেন আয়ুর্বেদের হাত ধরবে? আপনি কয়েকটা বলেছেন, এবং আর কি কি রয়েছে যেটা আপনি বলছিলেন? দেখুন, প্রথম কথা, আয়ুর্বেদিক ওষুধে কোনো সাইড এফেক্ট নেই, এটা Okay, হচ্ছে। একদম। তো এই যেমন ইনি যদি এখন হ্যাঁ। 80 বছরের মহিলা ছিলেন, উনি ওনাকে যদি একটু কড়া ওষুধ কেউ যদি খাইয়ে দেয়, তাহলে সেটা তার শরীরে স্যুট করবে না স্যার। সেই ক্ষেত্রে সেদিক থেকে আয়ুর্বেদিক ওষুধ একদম, উনি যেমন ভাত ডাল শাক সবজি খান সেই রকম জিনিসই আয়ুর্বেদিক ওষুধ, প্রত্যেকটা হচ্ছে গাছের এক্সট্র্যাক্ট থেকে ওষুধগুলোকে তৈরি করা। আর পঞ্চকর্ম থেরাপি? পঞ্চকর্ম থেরাপি, হ্যাঁ, ওনার মানে পঞ্চকর্ম থেরাপির হাত ধরে কিভাবে কত দ্রুত ওজন কমানো সম্ভব? দেখুন, কোনো কিছুই খুব দ্রুত সম্ভব না, আচ্ছা। এটা আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে। আচ্ছা, আপনার ওয়েটটা কিন্তু হঠাৎ করে গেইন হয়ে যায়নি। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখেননি যে আপনার 10 কেজি ওয়েট বেড়ে গেছে। আপনি এটা অনেক দিন ধরে সময় নিয়ে এটা আপনার হয়েছে, যেহেতু খুব ধীরে ধীরে হয়েছে আমরা বুঝতে পারি না। হঠাৎ করে একদিন অনেকটা ওয়েট বেড়ে গেছে দেখে আমরা বুঝতে পারি যে ওয়েটটা আমাদের এখন বেশি হয়েছে। কিন্তু আচ্ছা। যেরকম এটার অনেকটা সময় লেগেছে, তেমনি এটাকে ঝরাতেও ধীরে ধীরে ওয়েটটা কমানোই হচ্ছে আইডিয়াল। আচ্ছা, তাড়াহুড়োর কাজ এটা নয়। ওজন কমানোর জন্য আমাদের লাইফস্টাইলে কি কি পরিবর্তন, বা লাইফস্টাইলটা কেমন রাখা উচিত বলে আপনি মনে করছেন? লাইফস্টাইল বলতে ফাস্ট ফুডটা যেমন প্রথমেই আমাদের বাদ দিতে হবে, ওকে, কোল্ড ড্রিঙ্কস খাওয়া আমাদের বাদ দিতে হবে। এরকম হঠাৎ করে এই কোল্ড ড্রিঙ্কস, এই গরমের মধ্যে হঠাৎ করে কোল্ড ড্রিঙ্কস খেলেই হচ্ছে আমাদের শরীরে কফ জেনারেট করে, ঠিক আছে, আচ্ছা, যের থেকে আমরা ঠান্ডা লাগে যে কফ জেনারেট করে। এই মেদ যেটা আমাদের শরীরে জমছে, এটাও কিন্তু কফদোষের ফলেই মেদ আমাদের শরীরে জমছে। আচ্ছা, তার ফলে এই কোল্ড ড্রিঙ্কস, তারপরে এই ফাস্ট ফুড খাওয়ার ক্ষতিটা কি, আমাদের লিভারের ওপর এরা প্রেশার দেয়, ফলে আচ্ছা। লিভার ঠিকভাবে কাজ করতে পারে না, ফ্যাটি লিভার চলে আসে আমাদের শরীরে। তো এই জন্য ফাস্ট ফুডটা আমাদের বাদ দিতে হবে। তারপরে হঠাৎ করে ঠান্ডা জল খেয়ে নেওয়া, এই গরমের মধ্যে খুব কষ্ট হচ্ছে, ঠান্ডা জল খেয়ে নিলাম, এগুলোও আমাদের অ্যাভয়েড করতে হবে এই গরমের মধ্যে। আমাদের চেষ্টা করতে হবে ডাব খাওয়ার, আচ্ছা, আখের রস খাওয়ার। এই গরমে হচ্ছে আমাদের ঘামের সাথে প্রচুর ইলেকট্রোলাইট বেরিয়ে যাচ্ছে আমাদের শরীর থেকে, সেই ক্ষেত্রে আমাদের আখের রস, ডাব, এই সব জাতীয় খাবারগুলো খেলে খুব উপকার শরীরের জন্য। এবং ওজন কমানোর দিক থেকে সরাসরি হেল্প না করলেও, হ্যাঁ, মূলত আমি ওজন কমানোর জন্য হ্যাঁ, জানতে হ্যাঁ। চাইছি। এছাড়া আচ্ছা, ওজন কমানো বা বাড়ানো, মানে বাড়ানোর জন্য একটু আগে যিনি ফোন করলেন, উনি জিজ্ঞেস করছেন, আমরা তো মূলত ওজন কমানো নিয়ে আজকে আলোচনা করছি, বাড়ানো নিয়ে না হয় অন্যদিন শুনবো। তবে ওজন কমানোর জন্য কি কি এক্সারসাইজ করা বা ব্যায়াম করা বলে আপনি মানে করা উচিত বলে আপনি মনে করছেন? সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যদি
প্রথমে যোগ ব্যায়ামের কথা বলি, অনুলোম বিলোম, কপালভাতি, ভস্ত্রিকা, এই যোগ ব্যায়ামগুলো যদি করি এগুলো আমাদের শরীরকে বুস্ট করে। এরপরে আমরা ব্যায়াম, যেমন ধরুন চক্রাসন, সর্বাঙ্গাসন, পশ্চিমোত্থাসন, এরকম অনেক আসন আছে। আপনি যে কোনো আসন সকালবেলা উঠে করতে পারেন, ওটাতে ওজন দ্রুত কমতে সাহায্য করবে। হ্যাঁ, এক্সারসাইজ করলে শরীর আস্তে আস্তে ওজন কমানোর দিকে যাবে। এবং শুধু এক্সারসাইজ করেই খুব তাড়াতাড়ি কমানো সম্ভব না, সাথে আপনাকে পঞ্চকর্ম থেরাপি যদি নিতে পারেন তো খুবই ভালো, সাথে যদি ওষুধ খেতে পারেন খুবই ভালো। আচ্ছা, মানে আমার এখানে একটা প্রশ্ন আসলো আমার মাথায়, যে আপনি বলেন পঞ্চকর্মা থেরাপি, আমরা আলোচনাও করছিলাম পঞ্চকর্মা থেরাপি এর সাথে কানেক্ট করে। সেক্ষেত্রে পঞ্চকর্মা থেরাপি কি একেবারে শুরুতেই, ধরুন কারোর খুব ওভারওয়েট, তো সেক্ষেত্রে তার পেছনে কোনো একটা সমস্যা রয়েছে, শারীরিক সমস্যা রয়েছে, এবং সেই সমস্যার গোড়াতে অবশ্যই যাবে, সেটা কি পঞ্চকর্মা থেরাপির থ্রুতে একদম স্টার্টিংয়ে সেটাই পঞ্চকর্মা থেরাপির থ্রুতেই যাবে, নাকি মেডিসিন দিয়ে শুরু হবে, বা খুব এক্সট্রিম যাদের তাদের ক্ষেত্রে পঞ্চকর্মা থেরাপি হবে? এই বিষয়টি নিয়ে আমার একটু প্রশ্ন রয়েছে। প্রত্যেকটা সাধারণ মানুষই পঞ্চকর্ম থেরাপি করতে পারে, প্রথম আচ্ছা। কথা। কারণ দেখুন, প্রত্যেকটা মানুষের শরীরেই কোনো না কোনো রকম ডিফর্মিটি রয়েছে, কোনো না কোনো মতো রোগ রয়েছে। পঞ্চকর্ম থেরাপি একটা হোলসাম থেরাপি, আচ্ছা। যে কোনো রোগে এটা আপনাকে উপকার করবে। মানে সেটা এরকম নয় যে খুব সিরিয়াস কন্ডিশনে গেলে তাকে পঞ্চকর্মা থেরাপি সিরিয়াস দেওয়া হবে। কন্ডিশনে গেলে তো করাতেই হবে, আচ্ছা। সিরিয়াস কন্ডিশনে না থাকলেও সে করানো উচিত আমার মনে হয়। আচ্ছা আচ্ছা, এছাড়া আমাদের ভালো থাকার জন্য, মানে সুস্থ থাকার জন্য পঞ্চকর্মা থেরাপি কি করে সাহায্য করে? পঞ্চকর্ম থেরাপি খুব সাধারণ, মানে কিছুটা আপনি বাড়িতেও কিছু কিছু জিনিস করতে পারেন, যেমন সঠিক নিয়ম জানলে বাড়িতে করা সম্ভব। আচ্ছা, যেমন কয়েকটা নিয়ম? যেমন ধরুন বমন অর্থাৎ বমি করানো। আচ্ছা, বমি করানো মানে বমন প্রক্রিয়ায় প্রথমে কি করানো হয়, প্রথমে হচ্ছে তাকে ঘি বা আচ্চুপান বলা হয়। কেন এটাকে সেটা করানো হয় আমি আগে এটা জানবো। শরীরের, আচ্ছা আপনাকে তাহলে বলি, এই যে অচ্চুপান মানে হচ্ছে গিয়ে ঘি জাতীয় দ্রব্য খাওয়ানো হলো খালি পেটে, এই খালি পেটে খাইয়ে আপনাকে কিছুক্ষণ রেখে দেওয়া হবে। তাহলে কি হবে, শরীরে যেসব দোষগুলো আছে সেগুলো আপনার প্রকোষ্ঠে এসে জমা হবে, এবং তারপরে আপনাকে বমি করানো হবে। আচ্ছা, এই বমির মাধ্যমে আপনার যে কফদোষ, এই কফদোষটা আপনার শরীর থেকে বেরিয়ে যাবে। এই যে বললাম যে মেদ তৈরি হয় কফদোষের জন্যই। আচ্ছা, যে বমন এইভাবে আপনাকে সাহায্য করছে। যখন আপনার কফদোষটা বেরিয়ে যাচ্ছে, তাহলে কফ সাম্য অবস্থায় চলে আসছে। কফ মানে সেই 33%-এর যে কথাটা বলছিলাম আপনাকে, কফ যেই সাম্য অবস্থায় চলে আসলো, তার ফলে কি হলো, শরীর এক্সট্রা ওয়েট গেইন করা বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, আমি ওয়েট গেইনের বিষয়টাতে আপাতত বলছি না। আপনি বললেন যে এমনিও পঞ্চকর্মা থেরাপি করানো যেতে পারে, সেক্ষেত্রে বমি যদি আমার কোনো সমস্যা না থাকে সেরকম কফজনিত, তাহলে আমি এমনি কেন পঞ্চকর্মা থেরাপি নেব? আপনি এটা প্রথমে বুঝতে হবে, আমাদের শরীরের একটা নিজেদের ক্ষমতা আছে, যে রোগের সাথে প্রতিরোধ ক্ষমতা একটা শরীরে আছে একদম। তো যখন সাধারণ একটা অল্প ডিসব্যালেন্স হচ্ছে এইগুলো আমরা বুঝতে পারছি না, কারণ আমাদের শরীরের সেই ক্ষমতা রয়েছে যে ওটাকে ওভারকাম করে ডেইলি লাইফ রুটিন মেনটেন করা। হ্যাঁ, আমি এটা বলছি। কিন্তু তার মানেই এই না আপনি পারছেন, মানেই যে এই না আপনি ভালো আছেন। শরীরে কিন্তু রোগ, কিন্তু যেটা বললাম, একদিনে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখছেন না যে আপনার শরীর খারাপ হয়ে গেছে, আপনার ওয়েট গেইন হয়ে গেছে। এটা কিন্তু দীর্ঘদিন ধরে একটু একটু করে করে বাড়তে বাড়তে এটা জায়গাটায় এসছে। আচ্ছা, এই যে এত ওজন বৃদ্ধি যেই সমস্ত পেশেন্ট আপনার কাছে আসে, সেক্ষেত্রে মূলত কি কি রোগ হতে পারে তাদের, যদি এরকমই মানে ওজন বৃদ্ধির ফলে কি কি রোগ, ভয়ঙ্কর রোগ যেগুলো আপনি দেখেছেন? প্রথমত হচ্ছে বাতের ব্যথা। আচ্ছা, ওভার ওয়েটের ফলে আপনি যখন বেশি হাঁটাচলা করছেন, আপনার পুরো বডি ওয়েটটা আপনার পায়ের হাঁটুর ওপরে চলে আসছে। এর ফলে দীর্ঘদিন ধরে এই ব্যাপারটা চলতে 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 আপনার হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, এই ব্যাপারগুলো কিন্তু চলে আসছে। আচ্ছা, আর কি কি রোগ হতে পারে? তারপরে ধরুন, যেমন বেশি মোটা হয়ে যাওয়ার ফলে লিভারের ওপর বেশি চাপ পড়ছে, এর থেকে আপনার ফ্যাটি লিভার চলে আসতে পারে। এরপরে আপনার ধরুন ঘুমের ডিস্টার্ব চলে আসতে, আপনার একটা বেশি মোটা হয়ে গেলে একটা মাথায় অ্যাংজাইটি, তারপর ডিপ্রেশন চলে আসে না অনেকের মাথায়, সেখান থেকে ঘুম আসতে চায় না। এইভাবে নানান কমপ্লিকেশন চলে আসতে থাকে। যেমন ধরুন পাইলস চলে আসতে পারে এখান থেকে, লিভারের গন্ডগোলের থেকে। তাহলে আপনি যদি কাউকে ওজন কমানোর পরামর্শ দেন, যারা দর্শক রয়েছেন, তাদের প্রথমেই কোন পরামর্শটা দেবেন, মানে একদম বাড়িতে যাতে সেটা করা যেতে পারে?
ওজন কমানোর পরামর্শ মানে হচ্ছে ঘরোয়া কি করা যেতে পারে? দিনচর্যা রাত্রিচর্যা, যেটা বললাম সকালবেলা উঠে যেরকম স্নান, খাওয়া, তারপরে খাবার সাথে গোলমরিচ খাওয়া, খাওয়ার পরে ধনে ভাজা খাওয়া, তারপরে সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে লাইট খাওয়া দাওয়া করা, রাতের ডিনারে একটু হালকা ডিনার করা, মাছ মাংসটা ডিনার থেকে বাদ রাখা, হেভি খাওয়া দাওয়া, এইগুলো করতে পারলে আমরা দেখব এমনিই আমাদের লাইফস্টাইল আস্তে আস্তে খুব ভালো থাকছে এবং মোটা হওয়ার ব্যাপারটা আসছে না। সারাদিনে কতটা জল খাওয়া প্রয়োজন? মানে জল তো একটা বড় ভূমিকা পালন করে আমাদের জীবনে, সেক্ষেত্রে কতটা পরিমাণ জল খাওয়া ওজন কমানোতে সাহায্য করবে? জল মোটামুটি 3.5 থেকে 5 লিটার জল সাধারণ মানুষের খাওয়া উচিত এই গরমের সময় বিশেষ করে। আচ্ছা, গরমের সময় ওজন কমানোর যে বিষয়টা সেই সময় বলছি। ওজন কমানোর জন্য আমি বলছি না, আচ্ছা। এই যে গরমের মধ্যে এখন আমাদের এখানে ফিল লাইক 51 ডিগ্রি অবধি একদম, চলে একদম, যাচ্ছে। অবশ্যই তাই। এর ফলে অতিরিক্ত ঘামের সাথে আমাদের শরীরের যে মিনারেলস, বিশেষ করে হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, এগুলো শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। এগুলোর জন্য আমাদের শরীর দুর্বল হয়ে পড়ছে। এই যে হিট স্ট্রোক হয়ে যাচ্ছে, একদম, এগুলো একদম। কেন হচ্ছে? প্রচুর পরিমাণে জল খাওয়া দরকার। এবার দেখুন, আবার সবাই তো প্রচুর পরিমাণে জল খেতে পারবে না, যেমন কারোর যদি কিডনির সমস্যা থাকে তাকে আমরা বেশি জল খেতে বলতে পারি না। তো এই ঘটনাগুলো সেইভাবে বলতে গেলে আমাদেরকে রোগী পরীক্ষা করে তবেই আমাদের এগুলো বলা উচিত। এমনি সাধারণ মানুষের ক্ষেত্রে এই গরমকালে একটু বেশি জল খাওয়া দরকার, এবং জলের সাথে বেশি জল খেলে সাধারণ মানুষের জন্য কিডনির জন্য উপকারী। আচ্ছা, কিন্তু যাদের কিডনিতে সমস্যা থাকবে তাদেরকে আমরা এটা বলতে পারি না, তাদেরকে আমরা মেপে দেই, যে দেখবেন যাদের ডায়ালিসিস চলে বা যাদের কিডনি ফেলিওর এরকম ঘটনা থাকে তাদের জন্য এই নিয়মগুলো খাটবে না। তো ভালোভাবে চিকিৎসা করাতে হলে আসতে হবে আচ্ছা। চেম্বারে, কারণ আমরা নাড়ি ধরে যে ট্রিটমেন্টটা করব সেটা আমরা ফোনে বা এইভাবে একেবারে। বলে আমরা করতে পারবো না। আচ্ছা, লাস্ট একদম প্রশ্ন রাখবো, খুব শর্টে উত্তরটা চাইবো, যে দ্রুত ওজন কমানো মানে বাড়িতে যারা চেষ্টা করছে তাদের জন্য দ্রুত ওজন কমানোটা উচিত নাকি ধীরে ধীরে ওজন কমানোটা ঠিক হবে? দ্রুত ওজন কমানো একদমই ঠিক না, আপনাকে ধীরে ধীরে ওজন কমানোই ভালো, কারণ হঠাৎ করে কিছু পরিবর্তন শরীরের জন্য ভালো না। আচ্ছা, হঠাৎ করে আপনি দেখছেন যে মোটা হয়ে গেলেন, সেটা তো সম্ভব না। সেরকম হঠাৎ করে ওজন কমিয়ে ফেলাটাও পসিবল না। একদম। যেমন অনেকেই চেষ্টা করে, অনেকে অনেক রকম প্রোডাক্ট আছে যারা দাবি করে যে খুব একেবারে, তাড়াতাড়ি supplements। ওজন কমিয়ে দেবে, সেগুলো শরীরের বেশ। জন্য ভালো না। একদম। তাহলে তো আজকের যে এপিসোড ছিল আপনাদের জন্য হয়তো অনেকটাই গুরুত্বপূর্ণ, আমারও অনেক গুরুত্বপূর্ণ মনে হলো, এবং এই যে টিপসগুলো ডক্টর দিলেন যে ওজন কমানো অবশ্যই দ্রুত সেটা উচিত নয়, এবং আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি কারণ আর সময় নেই। তাই এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ ডক্টরকেও। থ্যাংক ইউ।